হ্যালো স্টুডেন্টস, তো আমরা চলে এসেছি মাচ অ্যাওয়েটেড ভিডিও অন শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। তাই তো তোমরা অনেকেই হয়তো শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনের নাম শুনেছো, বইতে দেখেছো কিছু একটা, কিন্তু ব্যাপারটা কি খাবো না মাথায় দেবো সেটা খুব একটা বুঝতে হয়তো পারোনি। তো আজকে আমরা শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনটা খুব ভালো করে শিখব এবং আজকের ভিডিওটা দেখার পর অ্যাটলিস্ট অনেক কিছু মানে কোয়ান্টাম মেকানিক্যাল মডেলে যখন আমরা ঢুকবো তখন অনেক কিছু তোমরা পরিষ্কার করে বুঝে ফেলতে পারবে। ঠিক, তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি আমরা শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। দেখো, এর আগে আমরা অলরেডি হাইজেনবার্গস প্রিন্সিপাল এবং ডি ব্রয় হাইপোথিসিস খুব ভালো করে বুঝেছি, তাই তো। তো ডি ব্রয় কি বললেন? ডি ব্রয় বললেন যে যেরকম লাইটের ডুয়াল নেচার আছে, ইট ক্যান বিহেভ লাইক আ ওয়েভ as well as it can behave like a particle, সেরকম সেটাকেই উল্টিয়ে দিলেন ডি ব্রয়। উনি বললেন যে তাহলে ম্যাটারেরও কি দোষ, ম্যাটারও তাহলে ডুয়াল নেচার শো করবে। তাহলে ম্যাটারের ডুয়াল নেচারে it will behave like a particle as well as it will behave like a wave, তাই তো। এবং প্রত্যেকটা ম্যাটার, মুভিং ম্যাটার বা এর সঙ্গে তুমি জানো যে একটা ম্যাটার ওয়েভ অ্যাসোসিয়েটেড হয় এবং তার এফেক্ট অনেক বেশি প্রোনাউন্সড হয়ে যায় ফর দিজ কোয়ান্টাম পার্টিকলস লাইক ইলেকট্রনস, ফোটনস, এনি কোয়ান্টাম পার্টিকল ফর দ্যাট ম্যাটার, তাই তো। বেশ, এখন দেখো এরকম একটা মানে তথাকথিত ধারণা ছিল তখন যে 30 বছর বয়স হচ্ছে একজন ফিজিসিস্টের নোবেল প্রাইজ পাওয়ার একটা পিক টাইম, হাই টাইম, মানে তারপর নাকি কোনো একজন ফিজিসিস্টের এফিসিয়েন্সি ফল করতে থাকে এবং তখন তার নোবেল প্রাইজ পাওয়ার চান্স অনেক কমে যায়। এরকম একটা মিথ বা ধারণা তখন ছিল, যেটা বুঝতেই পারছো যে এটার কোনো মানে নেই এবং পরবর্তীকালে অনেক অনেক ফিজিসিস্ট, কেমিস্ট মানে প্রচুর বড় বড় ইনভেনশন করেছেন অনেক বয়সে গিয়ে এবং তার জন্য তারা নোবেল প্রাইজ পেয়েছেন, তাই তো। তো এখন কথা হচ্ছে যে আমরা কোন সময়ের কথা বলছি, আমরা একদম ক্রোনোলজিক্যালি এগিয়েছি। তোমরা জানো যে সময়তে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে বিশাল আলোড়ন পড়ে গেছে, তাই তো। বিটুইন 1900 to 1930 এরকম একটা সময়ের কথা আমরা ভাবছি, তাই তো। তো যেরকম আমরা অন্যান্য সায়েন্টিস্টদেরও পর কাজ আমরা শিখেছি, পড়েছি, আজকে আমরা পড়বো শ্রোডিঙ্গারের কাজ নিয়ে এবং আরও কিছু ইম্পর্টেন্ট সায়েন্টিস্ট হুইচ ফলোড আপ অন শ্রোডিঙ্গারস ওয়ার্ক। তো শ্রোডিঙ্গার একজন ফিজিসিস্ট ছিলেন এবং উনিও এই সব নিয়ে কাজ করছিলেন। তো ওনার বয়স প্রায় তখন 30 হতে চলেছে এবং যে মিথটার কথা বললাম তার জন্য উনিও তখন ভাবছেন যে আমার বোধহয় আর নোবেল প্রাইজ পাওয়া হবে না, আমি কি নিয়ে কাজ করলে নোবেল প্রাইজ পেতে পারি, তাই তো। এবং তখন দেখো প্রত্যেক বছর যদি তুমি দেখো যারাই কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কাজ করেছে প্রত্যেকে নোবেল প্রাইজ পেয়েছে, তাই তো। সো দ্যাট ওয়াজ দ্য বেস্ট ফিল্ড টু ওয়ার্ক অন। ইভেন টুডেও প্রচুর কোয়ান্টাম নিয়ে কাজের ওপর নোবেল প্রাইজ পাওয়া মানে পেতে আমরা দেখতে পাচ্ছি। তো শ্রোডিঙ্গার তখন কি নিয়ে কাজ করা যায় ভাবতে ভাবতে আইনস্টাইনের পেপারের ফুটনোট মানে তোমরা বোঝো নিশ্চয়ই, স্টার মার্ক দিয়ে নিচে কিছু একটা ফুটনোট থাকে, সেই ফুটনোটে ডি ব্রয়ের হাইপোথিসিসের ব্যাপারে জানতে পারে। তো ডি ব্রয়ের হাইপোথিসিসে উনি যখন দেখলেন যে ডি ব্রয় বলছেন যে পার্টিকেলও ওয়েভ হিসেবে বিহেভ করতে পারে, তো উনি ভাবলেন উনি এটা নিয়ে কাজ করতে পারেন। তো একটা কনফারেন্স ছিল, সেই কনফারেন্সে শ্রোডিঙ্গার ওনার এই বক্তব্য পেশ করলেন যে আমি এটা নিয়ে কাজ করতে চাই অন দ্য ওয়েভ নেচার অফ পার্টিকলস, ঠিক আছে। তো সেইটা নিয়ে তখন যা হয় মানে সমস্ত বিভিন্ন সায়েন্টিস্ট মহলে কেউ কেউ এটার পক্ষে বলছে এটা হতে পারে, কেউ বলছে না এরকম হতেই পারে না ইত্যাদি। তো তখন একজন সায়েন্টিস্ট ছিলেন পিটার ডিবাই, যার কথা তোমরা বন্ডিংয়ে পড়েছো, পোলারিটি নিয়ে প্রচুর কাজ করেছেন উনি, ডাইপোল মোমেন্টস নিয়ে। তো পিটার ডিবাই তখন শ্রোডিঙ্গারকে এসে বলেন যে কোনো ওয়েভ আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে যে ওয়েভের কথা জানি, সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হোক, সাউন্ড ওয়েভ হোক, একটা পুকুরে জলের ওয়েভ হোক, এনি ওয়েভ, আ ওয়েভ ইন স্পেস অর ওয়েভ ইন টাইম। যারা ওয়েভ নিয়ে খুব ক্লিয়ার নও, প্লিজ গো অ্যান্ড ওয়াচ মাই আর্লিয়ার ভিডিও অন দিস চ্যাপ্টার, অনেক শুরুর দিকেই আছে, আমরা ওয়েভ নিয়ে ডিটেলে আলোচনা করেছি, তো সেখান থেকে দেখে নিও। তো একটা ওয়েভ টাইমেও হতে পারে, একটা ওয়েভ স্পেসেও হতে পারে, অর বোথ, তাই তো। তো যে কোনো ওয়েভকে একটা জেনারেল ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। ধরো এরকম
ধরো একটা ওয়েভের ইকুয়েশন হলো এফ অফ এক্স অ্যান্ড টি। এক্স অ্যান্ড টি মানে কি তোমরা বোঝো নিশ্চয়ই, ফাংশনস অলরেডি তোমরা বুঝতে শিখে গেছো। তার মানে দিস ইজ আ ফাংশন অফ স্পেস ভেরিয়েবলস অ্যান্ড টাইম ভেরিয়েবলস। আমরা আপাতত একটা স্পেস ভেরিয়েবল নিয়েই দেখাচ্ছি, দিস ক্যান বি ইন 3 ডাইমেনশন অলসো। সো এরকম একটা ওয়েভ ইকুয়েশন হয় যে ধরো এ হচ্ছে অ্যামপ্লিটিউড, সাইন বা কস হতে পারে বিকজ সাইনুসয়েডাল নেচার যেহেতু, কে এক্স মাইনাস ওমেগা টি। ঠিক এইরকম একটা যে কোনো ওয়েভের ওয়েভ ইকুয়েশন হয়। ঠিক ওকে, এবার দেখো এখানে কেটা কি, কে ইজ বেসিক্যালি দ্য ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার কি মোটামুটি আমরা এগুলো শিখেছি। হোয়াট ইজ ওমেগা, ওমেগা ইজ বেসিক্যালি দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, মানে আগের ফ্রিকোয়েন্সিরই একটা ভেরিয়েশন। তো দিস ইজ দ্য পিরিয়ডিসিটি ইন স্পেস, দিস ইজ দ্য পিরিয়ডিসিটি ইন টাইম। তুমি যে ভেরিয়েবল নিচ্ছ তার পিরিয়ডিসিটি সাথে আসছে, দেখতেই পাচ্ছ। সো এরকম একটা ওয়েভ ইকুয়েশন যে কোনো ওয়েভের হওয়ার কথা, যে কোনো ওয়েভ, এনি ওয়েভ উইচ ফলোজ আ প্যাটার্ন লাইক দিস, এরকম হওয়ার কথা। ঠিক ওকে, তো এইবার ডিবাই এসে শ্রোডিঙ্গারকে বললেন ঠিক আছে তুমি যা বলছো আমি মেনে নেব যে ইলেকট্রন ওয়েভ, যদি ইলেকট্রন ওয়েভ হয় তাহলে ওর নিশ্চয়ই একটা ওয়েভ ইকুয়েশন থাকবে। ঠিক, তাহলে এই ওয়েভ ইকুয়েশন যদি তুমি বের করে দেখাতে পারো তাহলে আমি মেনে নেব যে হ্যাঁ ইলেকট্রন হচ্ছে ওয়েভ। সিমস লেজিট, তাই তো? তো শ্রোডিঙ্গার বুঝলেন এই আমার সুযোগ, পিটার ডিবাই বড় সায়েন্টিস্ট, তখন বিভিন্ন সায়েন্টিস্ট প্যানেলসে উনি থাকতেন, উনি এই আমার সুযোগ, আমি যদি এটা বের করতে পারি আমার নোবেল প্রাইজ কেউ আটকাতে পারবে না। উনি একদম ছুটি নিয়ে নিলেন 3-4 মাসের জন্য। হি ওয়েন্ট টু আ কান্ট্রি সাইড কটেজ, উনি সেখানে পুরো মানে থ্রু আউট এই নিয়ে পুরো কাজ করতে লেগে গেলেন। ঠিক, বেশ, খুব ভালো কথা। এখন ব্যাপারটা হচ্ছে উনি তো এটা নিয়ে কাজ করছিলেন, উনি চেষ্টা করছিলেন এই জিনিসটা বের করতে, তাই তো? উনি চেষ্টা করছিলেন টু ফাইন্ড আউট দিস ওয়েভ ইকুয়েশন এফ এক্স। কিন্তু ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়লো। উনি যেটা বের করতে পারলেন সেই ইকুয়েশনটাই ইট ইজ ভেরি ভেরি ফেমাস অ্যাজ শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। এবং সেই ইকুয়েশনটা তোমরা বইতেও হয়তো দেখেছো, ইট ইজ সামথিং লাইক দিস, এইচ সাই ইকুয়াল টু ই সাই। ঠিক, এইচ সাই ইকুয়াল টু ই সাই। এবং ওখানে হয়তো কি ব্যাপারটা বুঝতে পারোনি তোমরা, তো আজকে আমরা সেটাই বোঝার চেষ্টা করবো যে হোয়াট ইজ এইচ সাই, হোয়াট ইজ ই সাই অ্যান্ড হোয়াট ইজ শ্রোডিঙ্গারস ওয়েভ ইকুয়েশন, অ্যান্ড তার থেকে কি কি ফলো করছে, হোয়াট আর দ্য অ্যানালিসিস অফ শ্রোডিঙ্গারস ওয়েভ ইকুয়েশন। বোঝা গেল? চলো তাহলে ফার্স্টে আমাদের কি বুঝতে হবে, আমাদের বুঝতে হবে এই ইকুয়েশনটার মানে কি, তাই তো? তো দেখো মানেটা কি তোমাদের সেটা আগে বোঝাই। দিস ইকুয়েশন ইজ নাথিং বাট অ্যান এনার্জি ইকুইভ্যালেন্স ইকুয়েশন। মানে যেরকম কনজারভেশন অফ এনার্জি তোমরা ভাবো যে দুটো মানে একটা জিনিসের এনার্জি কনজার্ভ থাকবে, অনেকটা সেরকমই এনার্জির ইকুইভ্যালেন্স, সেম জিনিসের এনার্জি দুভাবে বের করছি, ইকুয়েট করে দেবো, সেটাই এটা। কিভাবে দেখো, দিস এইচ সাই, ফার্স্টে এইচ জিনিসটা কি, এইচ ইজ নাথিং বাট হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম। যে কোনো জিনিসের হ্যামিল্টনিয়ান, একটা বড় গাল ভরা নাম বললাম। এখন হ্যামিল্টনিয়ান মানে কি? হ্যামিল্টনিয়ান মানে হচ্ছে ইট ইজ ইকুয়াল টু দ্য টোটাল এনার্জি। টোটাল এনার্জি মানে যে কোনো জিনিসের যদি তুমি টোটাল এনার্জি বের করতে চাও তাহলে তোমাকে কি বের করতে হবে? তোমাকে তার পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি বের করতে হবে। এটুকু আমরা সবাই বুঝি। তাহলে হ্যামিল্টনিয়ান মানে জাস্ট সেটাই, আর কিচ্ছু না। ঠিক, তার মানে হ্যামিল্টনিয়ান টোটাল এনার্জি যদি হয়, সো দিস উইল বি ইকুয়াল টু the kinetic energy plus potential energy of any system। মানে আমি যদি বলি তোমার হ্যামিল্টনিয়ান কত, তাহলে তুমি কি করবে? হ্যামিল্টনিয়ান ইজ লাইক অ্যান অপারেটর, কোয়ান্টাম ফিজিক্সে এটাকে একটা অপারেটর বলা হয়। ঠিক আছে, তো আমি যদি কোনো একটা জিনিসের ওপর হ্যামিল্টনিয়ান অপারেট করি, ধরেন বললাম তোমার হ্যামিল্টনিয়ান কত, তাহলে তুমি কি বুঝবে? আমার কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করব, করে যোগ করে বলবো আমার টোটাল এনার্জি এত, এটাই আমার হ্যামিল্টনিয়ান। পরিষ্কার? একদম পরিষ্কার, ইজি, বেশ, খুব ভালো কথা। তো তাহলে এইচ তো বুঝলাম একটা অপারেটর, হ্যামিল্টনিয়ান। এবার তাহলে এইচ কার ওপর অপারেট করছে? ইট ইজ বিং অপারেটেড অন সাই, তাই তো? ইট ইজ বিং অপারেটেড অন সাই। এই যে সাই দুদিকেই দেখতে পাচ্ছ, এখানেও দেখতে পাচ্ছ সাই, তাই তো? হোয়াট ইজ দিস সাই? এই সাইটাই হচ্ছে ওয়েভ ফাংশন। তার মানে দিস সাই ইজ বেসিক্যালি দ্য ওয়েভ ফাংশন। তাহলে ওয়েভ ফাংশন মানে কোন জিনিসটা?
উনি এই যে বের করতে চাইছিলেন যে ফাংশনটা কি হবে, সেইটা হচ্ছে সাই। ঠিক বোঝা গেল? বেশ, কিন্তু এবার আমাকে কথা বলো, আমি বললাম যে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়লো, তাই তো? কেন বললাম? এই যে ইকুয়েশনটা, যেটাকে আমরা শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন বলছি, এই ইকুয়েশনটা থেকে কি আমরা এরকম কোনো ইকুয়েশন ডিরেক্টলি দেখতে পাচ্ছি এই মুহূর্তে? দেখতে পাচ্ছি না, তাই তো? তাহলে উনি বের করতে চেয়েছিলেন এটা, কিন্তু উনি তার কাজ করতে করতে বের করে ফেললেন এইটা, which is an energy equivalence equation। বোঝা গেল? বেশ, এবার এই কেউটের পার্টগুলো আমরা বুঝছি। তাহলে হ্যামিল্টনিয়ান অফ সাই মানে ওয়েভ ফাংশনটার সাথে টোটাল যে এনার্জি অ্যাসোসিয়েটেড, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, অ্যাকচুয়ালি সেইটাই আমাকে দেবে হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম, মানে এই ওয়েভ ফাংশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড টোটাল এনার্জি, তাই তো? পরিষ্কার একদম? খুব ভালো। এবার এদিকটা বোঝা যাক। এবার এদিকে কি দেখতে পাচ্ছ? এদিকে দেখতে পাচ্ছ আবার ই বলে একটা কিছু। দিস ই ইজ अगेन অ্যান অপারেটর, ঠিক? কিন্তু এই অপারেটরটা উনি ডিডিউস করে বের করলেন, দিস ইজ আ ম্যাথমেটিক্যাল অপারেটর। ম্যাথমেটিক্যাল অপারেটর মানে মানে উনি একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করে দেখতে পেলেন যে আমি যদি এই অপারেশনটা করি কোনো কিছুর ওপর, তাহলে ইট অলসো গিভস মি দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। বোঝা গেল? তাহলে দিস ম্যাথমেটিক্যাল অপারেটর ইজ কল্ড দ্য এনার্জি অপারেটর বা টোটাল এনার্জি অপারেটর, যেটা ম্যাথমেটিক্যাল ফাংশন করে এনার্জি অফ দ্য সিস্টেম বা যেটার উপর তুমি অপারেট করছো সেটা দিয়ে দেবে। এই অপারেটরটা কেমন? দিস অপারেটর ইজ আই ডেল টি অফ সাই, মানে তুমি যার উপর অপারেট করবে এটা তার উপর, সরি ভুল করলাম, ভুল লেখা হলো, কমপ্লিট লেখা হলো না। দিস ইজ বেসিক্যালি ইকুয়াল টু আই এইচ কাট। দেখো এইচ তোমাদের আর পেছন ছাড়বে না, আমি বলেছিলাম। আবার এসছে এইচ। এইচ কাট মানে কি? রিডিউস প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এইচ বাই 2 পাই। তো তাহলে এইচ কাট ডেল ডেল টি, ঠিক আছে? তো তার মানে দিস ইজ আ ম্যাথমেটিক্যাল অপারেটর। তোমাকে যদি বলি তুমি এক্স স্কোয়ারের ওপরে ই লাগাও, সাপোজ ফাংশন যেরকম ভাবে কাজ করে, তার মানে তুমি কি বুঝবে? তুমি বুঝবে হচ্ছে আই এইচ কাট ডেল ডেল টি অফ এক্স স্কোয়ার, ঠিক? এরকম ব্যাপারটা যে কোনো কিছুর ওপর তুমি এটাকে অপারেট করতে পারো। সো দিস ইজ আ ম্যাথমেটিক্যাল অপারেটর, তাই তো? দিস ইজ আ ম্যাথমেটিক্যাল অপারেটর, মানে এই তুমি যার উপর অপারেট করবে সেটা ব্র্যাকেটে চলে আসবে। অর্থাৎ অর্থাৎ তাহলে আমি কি বলতে পারি যে therefore E on psi will give me what? Will give me I h cut del psi del t, তাই তো নাকি? তোমার এই ভিডিওটা দেখার সময় ক্যালকুলাসের বেসিক আইডিয়া কিন্তু ক্লিয়ার থাকাটা খুব জরুরি, এটা আমি আগেই বলে দিচ্ছি। সো ক্যালকুলাসের বেসিক আইডিয়াটা ক্লিয়ার তোমাকে রাখতেই হবে, ঠিক আছে? সো বেসিক্যালি উই আর ডুইং আ ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক? বেশ, তো তোমাকে ডেরিভেটিভ মানে অ্যাটলিস্ট কেমিস্ট্রির যে পারভিউ আছে 11-12-এ তাতে এইটুকু জানলেই যথেষ্ট, ঠিক আছে? এবার কথা হচ্ছে তার মানে এখানে আমি ম্যাথমেটিক্যাল অপারেশন করে কি পেলাম? আমি ম্যাথমেটিক্যাল অপারেশন করে সাই এর সাথে অ্যাসোসিয়েটেড টোটাল যে এনার্জি সেটা পেলাম। আর এদিকে আমি কি পেলাম? এদিকে আমি হ্যামিল্টনিয়ান করে অ্যাকচুয়াল যে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি যোগ করে টোটাল এনার্জি পেলাম অ্যাসোসিয়েটেড উইথ সাই। তাহলে এটাও তো সাই এর এনার্জি, এটাও তো সাই এর এনার্জি, তাহলে দে মাস্ট বি ইকুয়াল, ঠিক? তার মানে এই এনার্জি ইকুইভ্যালেন্সটাই শ্রোডিঙ্গার তৈরি করলেন, and that is called Schrodinger's wave equation। পরিষ্কার একদম জলের মতো, ঠিক? বেশ, খুব ভালো কথা। তাহলে শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনটা কি সেটা আমরা বুঝতে পারলাম। তোমরা দরকার হলে দেখে পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এইবার আমরা কি এইটা পেয়েছি যে সাইটা কত হবে? সেটা তো পাইনি, তাহলে সেইটা কি করে বের করব? দেখো, তার মানে আমি যে কোনো একটা সিস্টেম, ধরো ইলেকট্রন ফিলেকট্রন আছে, সেটা একটা ইলেকট্রন হোক, 5টা ইলেকট্রন হোক, যাই হোক, ডিপেন্ডিং অন দ্য সিস্টেম আমি এইচ সাই করব ইকুয়াল টু ই সাই করব, ঠিক? করার ফলে একটা ইকুয়েশন পাবো টোটাল, তাই তো? একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশনটা থেকে আমি মানে বলতে পারো অ্যাজ ইফ হিট অ্যান্ড ট্রায়ালের মতো করে, এখন সেগুলো কম্পিউটার করে, তুমি এস্টিমেট করবে বাই ম্যাথমেটিক্যাল এস্টিমেশন, তুমি বের করবে যে কোন সাই ফাংশন হলে এই ইকুয়েশনটা ভ্যালিড হবে। বোঝা গেল? তার মানে আমি বেসিক্যালি
আমি বেসিক্যালি এইচ সাই ইকুয়াল টু ই সাই, এখান থেকে আমি একটা ইকুয়েশন পাবো, একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশনটা থেকে আমি বাই ম্যাথমেটিক্যাল এস্টিমেশন আমি কি বের করব? আমি বের করব যে সাই এর ফাংশনটা অ্যাকচুয়ালি কি হবে, অর্থাৎ আই উইল গেট সাই which is a function of xt। তাই তো? বোঝা গেল কি বললাম? কেন xt লিখছি? কারণ এই যে ফাংশনটা this can be an equation of space as well as time। এবার সেটা ক্ষেত্র বিশেষে বদলে যাবে, যে কোথাও শুধু স্পেস, কোথাও শুধু টাইম, কোথাও স্পেস টাইম বোথ এভরিথিং। তাই তো? বোঝা গেল? পরিষ্কার একদম। তাহলে এখান থেকে আমি কি পেলাম? আমি ওই ওয়েভের যে ইকুয়েশনটা হতে পারে সেইটা পেলাম। এবং নট নেসেসারিলি, এখানে তোমাকে বলে রাখি, দিস ইকুয়েশন উইল নট বি নেসেসারিলি সবসময় এরকমই যে ফর্মে হতে হবে নর্মাল ওয়েভের মতো, এরকম কিন্তু নয়। তো তার মানে ইলেকট্রনটা যে এরকম সিম্পলি এরকম একটা ওয়েভের মতো করে চলেছে, এরকম কিন্তু ভাবলে চলবে না। ঠিক? বেশ, তা যদি এটা না ভাবতে পারি, তাহলে এই যে বলছি যে ওয়েভ ফাংশন, ইলেকট্রনের ওয়েভের ইকুয়েশন ইত্যাদি ইত্যাদি, সো হোয়াট এক্স্যাক্টলি ইজ ওয়েভিং? তাই তো? এই প্রশ্নের উত্তর শ্রডিঙ্গার নিজেও কিন্তু বুঝতে পারেননি। ঠিক আছে? এই প্রশ্নের উত্তর শ্রডিঙ্গার নিজেও বুঝতে পারেননি। উনিও ভাবছিলেন কি হতে পারে, তাহলে কি ইলেকট্রনটা মানে অ্যালং উইথ ইটস হোল চার্জ অ্যান্ড এভরিথিং, ইজ ইট স্মিয়ার্ড লাইক আ ওয়েভ অর ইজ ইট মুভিং লাইক আ ওয়েভ? তো উনি এরকম নানান রকমভাবে ভাবা শুরু করলেন, কিন্তু তার উত্তর উনি বের করতে পারেননি। ঠিক? উত্তর কে বের করলেন? উত্তর বের করলেন আর একজন সায়েন্টিস্ট, ম্যাক্স বর্ন। আচ্ছা, তার আগে একটা ছোট কথা বলে রাখি, এই ওয়েভ ইকুয়েশন বের করার ফলে উনি যে আশায় বের করেছিলেন নোবেল প্রাইজ উনি কিন্তু পেয়েছেন। শ্রডিঙ্গার ওয়েভ ইকুয়েশনের জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছেন। বেশ, এবার এর ইন্টারপ্রিটেশন তাহলে কে বের করলেন? এর ইন্টারপ্রিটেশন বের করলেন ম্যাক্স বর্ন। কিভাবে বের করলেন দেখো। ধরো আমি তোমাকে বললাম যে একটা কোনো ওয়েভের ওয়েভ ইকুয়েশন এরকম কিছু একটা তুমি পেলে। ঠিক আছে? ধরো আমি আপাতত ভাবছি ওয়ান ডাইমেনশনের কথাই, মানে শুধু এক্স দিয়ে ভ্যারি করছে এরকম ওয়েভ ইকুয়েশন, তাহলে দিস ইজ সাই। ঠিক? ধরো একটা ওয়েভ ইকুয়েশন এরকম কিছু পেয়েছো তুমি, ধরো এরকম কিছু একটা ইকুয়েশন তুমি পেয়েছো, যে ইকুয়েশনটাকে প্লট করলে এরকম দেখতে লাগছে। ঠিক? তো শ্রডিঙ্গার বুঝতে পারছিলাম না যে এটা আমি কি করবো, এই ওয়েভ ফাংশনটাকে নিয়ে খাবো না মাথায় দেবো। ঠিক? একটু আগে যেরকম তোমাদের এইচ আই ইকুয়াল টু ই সাই নিয়ে অবস্থা ছিল। এইবার তো বর্ন ফার্স্ট এটা বের করলেন যে এর মানেটা কি। উনি বললেন যে সাই থেকে আমরা কিচ্ছু পাই না, সাই ইজ আ ম্যাথমেটিক্যাল টুল, যেটা শ্রডিঙ্গার ওয়েভ ইকুয়েশন থেকে এস্টিমেশনের মাধ্যমে বেরিয়ে আসবে। ঠিক? এই সাই এর স্কোয়ার is proportional to the probability of finding the electron at a particular region। বুঝতে পারলাম কি বললাম? মানে কি বলতে চাইছি দেখো, আমি এই সাই থেকে ডিরেক্টলি কিছু পাবো না, আমাকে কি করতে হবে? আমাকে সাই এর স্কোয়ার করতে হবে। তাহলে এখানে আমি কি করছি? আমি সাই স্কোয়ারকে প্লট করছি অ্যালং উইথ এক্স। তাই তো? বেশ, যদি সাইকে স্কোয়ার করি, কি করি আমরা? একটা ফাংশনকে যদি স্কোয়ার করি কি হবে? এই নেগেটিভ পার্টগুলো সমস্ত পজিটিভ হয়ে যাবে। ঠিক? আর প্রত্যেকটা জায়গাতে যা অ্যাম্পলিটিউড তুমি দেখতে পাচ্ছ স্কোয়ার্ড হয়ে অনেক বেড়ে যাবে। ঠিক? পয়েন্ট বাই পয়েন্ট তুমি করতে করতে যাবে। তার মানে ব্যাপারটা কিরকম দাঁড়াবে দেখো, ভালো করে দেখো। তার মানে ব্যাপারটা এরকম কিছু দাঁড়াবে, এখানটা আরো বেশি, এইখানে আর একটা এরকম পিক, এখানে অনেক বড় পিক, এখানে এরকম আর একটা পিক, এখানে আবার অনেক বড় একটা পিক, তারপর আবার একটা পিক, তারপরে আবার একটা পিক, এরকম। তাই তো নাকি? একদম আমি পুরো একদম সেগমেন্ট বাই সেগমেন্ট আমি জাস্ট স্কোয়ার করেছি। দেখো, মানে এই যে সাই পার্টটা এটাই বড় স্কোয়ার হয়ে গিয়ে এরকম হয়েছে। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে সাই স্কোয়ারটা পেলাম, বর্ন কি বললেন? দিস ইজ কল্ড বর্ন প্রবাবিলিটি। কে করলেন? ম্যাক্স বর্ন। And he also got a Nobel Prize for this। তাহলে বর্ন প্রবাবিলিটি বাই ম্যাক্স বর্ন। ওনার নামটাও লেখা খুব জরুরি, ম্যাক্স বর্ন। উনি কি বললেন? উনি বললেন যে
সাই থেকে কিছু পাবো না, আমি সাই স্কোয়ার থেকে পাবো। তাহলে সাই স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু দ্য প্রবাবিলিটি of finding the electron in a given space. বোঝা গেল? ওকে, তো তার মানে এবার তোমরা আমাকে বলবে, ধরো এগুলো এক্স কোঅর্ডিনেটস, আমি আপাতত ওয়ান ডাইমেনশন দিয়েই ভাবছি, ঠিক? ধরো এগুলোকে আমি মার্ক করে দিলাম, ধরো এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 3, এটা হচ্ছে ধরো 5, এটা হচ্ছে ধরো 6, এটা হচ্ছে ধরো 8, এটা হচ্ছে ধরো 10, 12, এটা ধরো 14, এটা ধরো সাম 16, এরকম, ঠিক? তো আমি এরকম মার্ক করে দিলাম এক্স কোঅর্ডিনেটসগুলো, ঠিক? তোমাকে যদি আমি বলি যে এক্স ইকুয়াল টু সে, আচ্ছা এখানে ধরো 7, এক্স ইকুয়াল টু 7-এ ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কত? তুমি বলবে ভেরি হাই। কেন ভেরি হাই? তুমি নিজেই দেখতে পাচ্ছ এইখানে এই 7-এর করসপন্ডিং বিশাল বড় পিক রয়েছে, তাই তো? তার মানে এখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ ভেরি হাই। তাহলে সাই স্কোয়ার উইল গিভ ইউ অ্যান আইডিয়া যে কোনখানে আমি ইলেকট্রনটাকে পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। বোঝা গেল? তোমাকে যদি বলি x ইকুয়াল টু 10-এ ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কত, তুমি দেখো 10-এ সাই ওয়াজ 0, সো সাই স্কোয়ার ইজ অলসো 0, তার মানে এখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন কত? 0, তার মানে এই পয়েন্টে ইলেকট্রন থাকবেই না। বোঝা গেল? এই পয়েন্টে ইলেকট্রন থাকবেই না। তোমাকে যদি আবার আমি বলি সাপোজ এই 11 পয়েন্টে বলো, তুমি বলবে আবার খুব হাই। তোমাকে যদি বলি আমি তুমি সাপোজ এটা 4, তোমাকে যদি বলি আমি যে 4 পয়েন্টে কত, তুমি বলবে হাই। খুব হাই নয়, এগুলো আরো বেশি হাই, বাট এখানে পেতে পারি, ঠিক? এইবার তাহলে তোমাকে আমি ধরো বললাম যে তুমি আমাকে বলো যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন বিটুইন x ইকুয়াল টু সে 5 and x ইকুয়াল টু 12, x ইকুয়াল টু 5 and x ইকুয়াল টু 12। তাহলে তুমি কি করবে? অবভিয়াস ব্যাপার, প্রত্যেকটা পয়েন্টের প্রবাবিলিটি অ্যাড হবে, তার মানে ইউ হ্যাভ টু টেক হোয়াট? দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ, তাই তো? তার মানে এই পুরো এরিয়াটা 5 থেকে 12 অবধি যা যা তুমি এরিয়া পাচ্ছ, দিস হোল এরিয়া ইউ হ্যাভ টু টেক। সরি, এখানটা তো 12 পেরিয়ে গেলাম, তাহলে এই অবধি, এইখান থেকে এই পর্যন্ত যতটা এরিয়া আন্ডার দ্য কার্ভ তুমি পাচ্ছ, পুরোটাই কি হয়ে যাবে? ইট উইল বি প্রপোর্শনাল টু দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইন দিস হোল রিজিয়ন। বোঝা গেল? একদম পরিষ্কার। তাহলে কি করে ইন্টারপ্রেট করবো ওয়েভ ইকুয়েশনকে এবং বন্ড প্রবাবিলিটিকে? খুব ভালো কথা, তাহলে ওয়েভ ইকুয়েশন আমরা শিখে গেছি। বেশ, এবার তুমি যে কোনো একটা সিস্টেম, ধরো একটা ইলেকট্রন একটা বক্সের মধ্যে তুমি রাখলে, বা যে কোনো সিস্টেমে এরকম তুমি তার ওয়েভ ফাংশন কি হবে ফার্স্টে বের করবে, সেখান থেকে তার সাই স্কোয়ার করলে বুঝতে পারবে যে সে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইট ইন ডিফারেন্ট ইয়ে কীরকম হবে সেটা বুঝতে পারবে, ঠিক? খুব ভালো কথা। তো তখন সায়েন্টিস্টদের মাথাতে একটা দুর্দান্ত আইডিয়া এলো। সায়েন্টিস্টরা ভাবলেন যে আমরা কি নিয়ে এই যে চ্যাপ্টারটা থ্রু আউট পড়ে যাচ্ছি, আমাদের কি নিয়ে কনফিউশন, যার জন্য প্রত্যেকবার বদলে নতুন মডেল আসছে। মনে পড়েছে যে একটাই প্রবলেম ছিল, নিউক্লিয়াসটা যে সেন্টারে, পজিটিভলি চার্জ নিউক্লিয়াসটা যে সেন্টারে, এটা প্রথম দিন রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকে পরিষ্কার হয়ে গেছিল, ঠিক? কোন জিনিসটা নিয়ে ডিবেট চলছে? ইলেকট্রনটা কোথায় সেটাকে নিয়ে ডিবেট চলছে, তাই তো? তো তখন সায়েন্টিস্টরা ভাবলেন যে খুব ভালো কথা, এটা তো দারুণ ব্যাপার, দারুণ টুল। আমি তাহলে একটা অ্যাটমের মধ্যে, যে কোনো একটা এলিমেন্টের অ্যাটম নাও, সেই অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে তাদের ওপর যদি শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন ইউজ করি, তাহলে তো আমি পেয়ে যাব যে কোনখানে ইলেকট্রনটা থাকার প্রবাবিলিটি খুব হাই, তাই না? তো ওনারা সেটাই করলেন। এবার দেখো, আমার তাহলে যে কোনো একটা ইলেকট্রনের ওয়েভ ফাংশন কিসের ফাংশন হবে? psi would be a function of space coordinates and time, যদি টাইম ইনভলভ থাকে, তার মানে it should be a function of x, y, z and t, ঠিক? আচ্ছা, এবার তোমরা জানো যে এই যে x, y, z এটা হচ্ছে কার্টেসিয়ান স্পেস কোঅর্ডিনেটস।
তো যদি আমার দেখো আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটসও ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আমার সিস্টেমটা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি পোলার কোঅর্ডিনেটস ইউজ করি তাহলে আমাদের ইন্টারপ্রিটেশনটা আরো ইজি হয়ে যাবে। পোলার কোঅর্ডিনেটস মানে কি এক্স ওয়াই জেড এর মতো আর থিটা ফাই। আমি এক্সপেক্ট করব যে তোমরা কমপ্লেক্স নাম্বার বা পোলার কোঅর্ডিনেটস জিওমেট্রি একটু জানো, ঠিক আছে? সো আমি সেটার মধ্যে ঢুকছি না, যদি কেউ না জানো তারা কাইন্ডলি একবার এটা কোথাও একটা চেক আউট করে নিও বই থেকে বা কোথাও থেকে বা কোনো ভিডিও দেখে, যে পোলার কোঅর্ডিনেটস কিভাবে কাজ করে, ঠিক? সো তাহলে আমি এটাকে কনভার্ট করে নিতে পারি, চাইলে দুটো ইউজ করা যেতে পারে। চাইলে আমি এটাকে আর থিটা ফাই এবং টি যেমন আছে টি এরকম করে নিতে পারি। তাহলে এটা স্পেসিফিক্যালি কোথায় ইউজফুল হবে? এটা স্পেসিফিক্যালি ইউজফুল হবে ইন স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল সিস্টেমস, তাই তো? স্ফেরিক্যালি সিমেট্রিক সিস্টেমস, ঠিক? আর এটা তো এনি সিস্টেম, তুমি যে কোনো সিস্টেমে এটা ইউজ করতে পারো ইনক্লুডিং স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল সিস্টেম, তাই তো? মানে কিরকম? এবার তুমি অ্যাটমের কথা ভাবো, যে অ্যাটমের জন্য তাহলে কিভাবে অ্যাপ্লাই করব, কি কি ইনভলভ থাকবে, ঠিক? বেশ, আমরা কি ভাবি এখানে আমি বাঁদিকে আগে লিখে দিচ্ছি যে আমরা এর আগে অবধি কি ভেবে এসেছি, মানে বোর মডেল অবধি কি ভেবে এসেছি। বোর মডেল অবধি আমরা কি জানতাম? আমরা জানতাম যে নিউক্লিয়াসটা মধ্যিখানে, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই, ঠিক? এবং এর চারিপাশে ইলেকট্রনস ঘোরে এরকম সার্কুলার অরবিটস, কেউ বলেছে এলিপ্টিক্যাল অরবিটসও থাকতে পারে ইত্যাদি। তো এরকম সার্কুলার অরবিটসে ইলেকট্রন ঘোরে, ঠিক? যদি ঘোরে তো তার মানে এই ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে ইত্যাদি, এরা এরকম ঘুরছে, খুব ভালো কথা। যদি এটা ঠিক হয় তার মানে আমি যদি এই ইলেকট্রনটার ওপর, সাপোজ এই ইলেকট্রনটার ওপর যদি আমি যদি এই ইলেকট্রনটার উপর শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন লাগাই তাহলে কি হবে? তাহলে আমি যে স্পেসটাতে গিয়ে 100% বা নিয়ার 100% প্রবাবিলিটি পাবো, দ্যাট শুড বি দ্য অরবিট অফ সাম রেডিয়াস আর, তাই না? যদি এটার আর nth এই যদি রেডিয়াস হয় তাহলে ওই ডিস্টেন্স দূরে ইলেকট্রনটা থাকবে, এর প্রবাবিলিটি শুড বি 100% অর নিয়ার 100%, তাই তো নাকি? মেক সেন্স, ঠিক? তো সায়েন্টিস্টরা বলবেন চলো তাহলে এটাই টেস্ট করে দেখা যাক যে যা আমরা ভাবছিলাম বোর যা বলেছেন সেটা ঠিক কি ভুল, ঠিক? তো দেখা গেল। তো তার জন্য প্রথম কথা হচ্ছে যে দেখো একটা অ্যাটম একটা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল সিস্টেম, তো এটা নিয়ে তো কোনো ডাউট নেই। তো তাহলে আমরা ডেফিনেটলি আর থিটা ফাই ইউজ করলে আমাদের জন্য ইজিয়ার হবে। কিরকম? ধরো এই ধরো আমার তিনটে কোঅর্ডিনেটস, ঠিক? এই ধরো আমার তিনটে কোঅর্ডিনেটস, ধরো এটা এক্স, এটা ধরো ওয়াই, এটা ধরো জেড, ঠিক? এরকম তিনটে কোঅর্ডিনেট হয় কার্টেসিয়ান সিস্টেমে। আচ্ছা, আমি ওই হ্যান্ডেডনেস না চেক করেই করছি, তোমরা সেগুলো দেখে নিও। আচ্ছা, তো এইবার তার মানে নিউক্লিয়াসটাকে যদি আমি এই সেন্টারে রাখি তাহলে অ্যাটমটা কেমন? অ্যাটমটা হচ্ছে তার চারিদিকে একটা স্ফিয়ারের মতো, ঠিক? তাহলে দিস ইজ আ স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল সিস্টেম, তাই তো নাকি? আমি এরকম ভাবতে পারি তো এরকম কিছু একটা স্ফেরিক্যাল এরকম অ্যাটম হবে, ঠিক? বেশ, তো এই ধরনের স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল সিস্টেমের জন্য আর থিটা ফাই ইউজ করা কিন্তু অনেক বেশি সুবিধাজনক। এই হচ্ছে আমার আর, এই হচ্ছে আমার থিটা, আর এই হচ্ছে আমার ফাই, তাই তো? তাহলে এইরকম সিস্টেমে আমি আর থিটা ফাই ইউজ করতে পারি। তাহলে অ্যাটমের ক্ষেত্রে আমি সাইটা কিসের ভেরিয়েবলের ফাংশন হবে? ডেফিনেটলি দ্য স্পেস কোঅর্ডিনেটস, যে কোন জায়গাটাতে ইলেকট্রনটা থাকবে সেটা বোঝার জন্য আমার তিনটে কোঅর্ডিনেট চাই, এন্ড দ্যাট উইল বি আর থিটা এন্ড ফাই। আচ্ছা, এবার আমাকে বলো যে অ্যাটমের ক্ষেত্রে একটা অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন আছে তার উপর যখন আমি সেটার যে ওয়েভ ফাংশন হবে সেটা কি টাইম ডিপেন্ডেন্ট না টাইম ইন্ডিপেন্ডেন্ট? দেখো, টাইম ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট এটা বোঝার জন্য কি উপায়? তুমি নিজেই ভাবো। ধরো এরকম কি কোনো ব্যাপার আছে যে অ্যাটমের মধ্যে যে একটা ইলেকট্রন সেটা ধরো সাম টাইম দিয়ে, ধরো 2 সেকেন্ড বাদে n=1 থেকে n=3 তে চলে যায়, আবার 2 সেকেন্ড বাদে n=3 থেকে n=4 এ চলে আসে, এরকম কি কোনো টাইম ডিপেন্ডেন্স আছে? অবভিয়াসলি নেই, তাই তো? যা হয় র্যান্ডমলি হয় এবং তার সঙ্গে টাইমের কোনো সম্পর্ক নেই, তাই তো? তার মানে এখানে কি টাইম ডিপেন্ডেন্স থাকবে? দ্য আনসার ইজ অ্যাবসলিউটলি নো। তার মানে this will be a function of r, theta and phi, no t there, তাই তো? টাইমের কোনো ফাংশন এটা নয়। বেশ,
তাহলে এই দাঁড়ালো। এবার দেখো মজার বিষয়টা হচ্ছে, তাহলে এই রকম একটা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল সিস্টেম হলো, অ্যাটমের প্রত্যেকটা ইলেকট্রনের ওপর ধরে 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 ওয়েভ ইকুয়েশন লাগানো হলো, সাই বের করা হলো, সাই স্কোয়ার বের করা হলো, সাই স্কোয়ার থেকে কি পেলাম, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যাট আ পার্টিকুলার স্পেস। ঠিক করে দেখা গেল একটা চমকপ্রদ রেজাল্টটা বলছে যে এই মডেলটা পুরো ভুল, এরকম সার্কুলার বা এলিপ্টিক্যাল অরবিটসে 2D অরবিটসে ইলেকট্রন ঘুরছে না। তাহলে কি রেজাল্ট সামনে এলো, চলো সেটা দেখি। রেজাল্টটা এটা মানে অসাধারণ রেজাল্ট, যেটা আমাদের ভাবনা চিন্তাকে কমপ্লিটলি বদলে দিল। দেখো এখান থেকে আমি কি পাবো, আমি পাবো হচ্ছে রিজিয়নস যেখানে ফাইন্ডিং দ্য পার্টিকুলার ইলেকট্রন তার যে প্রবাবিলিটি দ্যাট উইল বি ম্যাক্সিমাম, তাই তো। তো চলো কিরকম পেলাম ভালো করে দেখাচ্ছি। ধরো এই হচ্ছে আমার নিউক্লিয়াস, ঠিক। আমরা দেখলাম যে প্রথম ইলেকট্রনটা পাওয়ার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে একটা এরকম স্ফেরিক্যাল 3D রিজিয়ন, নট অ্যান অরবিট। এতদিন আমরা জানতাম যে এটা 2D, মানে একটা প্লেনের ওপর তুমি আঁকতে পারবে, প্লেনার অরবিট, তার মধ্যে ইলেকট্রন ঘোরে। বাট এখন বুঝলাম না, এরকম নয়, ইটস আ 3D স্ফেরিক্যাল রিজিয়ন প্রথম ইলেকট্রনটার জন্য, ঠিক। তাহলে এরকম একটা জিনিস আমি পেলাম। তো এবার এইটার কিন্তু আমি প্রবাবিলিটি পাচ্ছি, মানে যত দূরে যাচ্ছি হয়তো প্রবাবিলিটি কমছে। তার মানে মোটামুটি যত অবধি প্রবাবিলিটি আমি ভালো দেখতে পাচ্ছি, সেই রিজিয়নটা প্রথম ইলেকট্রনটার জন্য এলো হচ্ছে এরকম একটা স্ফিয়ার, ছোট স্ফিয়ার, 3D স্ফিয়ার, ঠিক। বেশ, তারপরের ইলেকট্রনটার উপর করা যখন হলো তখন দেখা গেল আরো বড় একটা স্ফিয়ার আসছে, এরকম আরো বড় একটা স্ফিয়ার আসছে, ঠিক। এরও যখন পরে আমি যাচ্ছি তখন ব্যাপারটা আরো আশ্চর্য। নেক্সট যে রিজিয়নগুলো এলো, দে আর লাইক সামথিং লাইক দিস, এরকম ডাম্বেল শেপের এরকম রিজিয়নস পেতে শুরু করলাম আমরা, ঠিক। এরকম একটা পার্টিকুলার এনার্জির করেসপন্ডিং 3টে করে আমরা ডাম্বেল পেলাম, হুইচ আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তার মানে এই ধরো সবুজ দিয়ে একটা আঁকলাম, ম্যাজেন্টা দিয়ে আর একটা আঁকছি, ঠিক। আর এটা যদি এক্স আর ওয়াই অ্যাক্সিস হয় তাহলে জেড অ্যাক্সিসে একটা থাকবে, বুঝতেই পারছো। সো জেড অ্যাক্সিসের জন্য কিরকম থাকবে, এইরকম একটা এরকম জেড অ্যাক্সিস বরাবর আবার একটা এরকম ডাম্বেল আমরা পেলাম। দে আর অফ দ্য সেম এনার্জি লেভেলস। তাহলে আশ্চর্য ব্যাপার, ভাবছিলাম আমরা অরবিট, সেখান থেকে হয়ে গেল স্ফেরিক্যাল রিজিয়ন, ডাম্বেলস ইত্যাদি, তাই তো। এরপর আরো এগোতে থাকলাম আমরা, আরো নতুন আরো পরের ইলেকট্রনগুলোর উপর অ্যাপ্লাই করলাম, তখন দেখা গেল এরকমই। আবার নেক্সট আরো বড় একটা স্ফিয়ার পেলাম, এরপরে আরো বড় বড় ডাম্বেল পেলাম, তারপরে কিরম পেলাম, তারপরে পেলাম আমি ডাবল ডাম্বেলস, এইরকম ডাবল ডাম্বেল শেপের যে রিজিয়ন পেলাম, এই একটা ডাম্বেল, এই ডাম্বেল, ঠিক। তাহলে ডাবল ডাম্বেল শেপের রিজিয়ন পেতে শুরু করলাম, বোঝা গেল। তাহলে পুরো আমাদের চিন্তা ভাবনা মডেল সব বদলে গেল, ঠিক। এবং দিস ইজ দ্য মডেল দ্যাট উই নো টুডে। দিস ইজ কল্ড ফাইনালি দ্য ফাইনাল কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম। বোঝা গেল। তার মানে ইলেকট্রনগুলো এই রিজিয়নগুলোর মধ্যে ঘোরাফেরা করছে। কেমন ভাবে করছে দেখো, ইলেকট্রনের তো আমরা ভাবতাম যে এরকম গোল করে ঘুরছে, বাট ব্যাপারটা সেরকম নয়। ইট ইজ মুভিং লাইক আ বি। তুমি ভাবতে পারো যে একটা মৌমাছির মতো এই রিজিয়নগুলোর মধ্যে ভন করছে এরকম, ঠিক আছে। দিস ইজ সামথিং হ্যাপেনিং, বোঝা গেল প্রত্যেকটা ডাম্বেলে। এখন এই যে স্ফিয়ার বা ডাম্বেল বা ডাবল ডাম্বেল গুলো পেলে, এর মানে কি এরকম যে ওখানে কোনো বল বসানো আছে বা ডাম্বেল মতো বসানো আছে তার মধ্যে ইলেকট্রন? তা তো নয়। ইট ইজ অ্যান ইমাজিনারি বাউন্ডারি। কিভাবে পেলাম বাউন্ডারিটা? যতটা অবধি আমার ইলেকট্রনটাকে পাওয়ার প্রবাবিলিটি খুবই হাই, সেইটা দেখে দেখে এই রিজিয়নগুলো বেরোলো, বোঝা গেল। একদম পরিষ্কার জলের মতো। ভেরি গুড। তো তাহলে এই হচ্ছে আমার নতুন কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, ঠিক। ওকে, সো এই যে আমরা স্ফেরিক্যাল যে শেপের বা ডাম্বেল শেপের ইত্যাদি জায়গাগুলো পেলাম, তার নাম দেওয়া হলো, দেখো এখন তো আর আমি অরবিট বলতে পারবো না, পারবো কি? এখন কি আমি অরবিট বলতে পারবো? অরবিট কথাটা কি আর অ্যাপ্লিকেবল? অরবিট মানে একটা 2D প্লেনার সার্কুলার বা এলিপ্টিক্যাল জায়গা যেখানে ইলেকট্রন ঘুরছে, তাই তো, একটা পাথ।
এখন কি সেরকম কোনো পাথ বা সেরকম কোনো 2D সার্কেল বা এলিপস আমি কি করতে পারবো? পারবো না। তাহলে একে আমি অরবিট নামটা দিতে পারবো না। তাহলে অরবিট নামটা আজ থেকে তোমাদের জন্য অবসলিট, তাই তো? নতুন কি নাম দেওয়া হলো? নতুন নাম দেওয়া হলো অরবাইটাল। তাহলে দিস থিংস আর কল্ড অরবাইটালস। তাহলে উপরে আমি লিখে দিচ্ছি নাম অরবাইটালস, ঠিক? ওকে, অরবাইটালস। এবার এই অরবাইটাল গুলোর আলাদা আলাদা করে নাম দেওয়া হলো। এই যে স্ফেরিক্যাল অরবাইটাল গুলো পেলাম, দ্য স্ফেরিক্যাল অরবাইটালস, they were called s orbitals, s orbitals, ঠিক আছে? আচ্ছা, সেরকম ধরো নেক্সট কি? নেক্সট ধরো এই যে আমরা ডাম্বল শেপেড অরবাইটাল গুলো পেলাম, এর নাম কি দেওয়া হলো? এর নাম দেওয়া হলো, আচ্ছা আগে আমি অরবাইটাল গুলো এঁকে নিই, তোমরা তো জানো। এরপর আমরা কি পেয়েছি বললাম? এরপর আমরা পেয়েছি হচ্ছে সামথিং লাইক দিস, ডাবল ডাম্বল শেপেড। এবং ফাইনালি আরেক ধরনের অরবাইটাল আমরা পেয়েছি যার কোনো ডিফাইন্ড শেপ আমরা দিতে পারলাম না। ইট ইজ ভেরি ডিফিউজড অ্যান্ড প্যাচি, ঠিক আছে? মানে দিস লাইক প্যাচি, এরকম র্যান্ডম প্যাচেস, ঠিক আছে? প্যাচেস, ঠিক আছে? এরকম প্যাচেস, ঠিক? তো কোনটার কি নাম দেওয়া হলো দেখো। আমরা স্ফেরিক্যাল গুলোর নাম দিলাম এস অরবাইটাল, যেগুলো ডাম্বেল শেপেড, ডাম্বেল শেপেড, ডাম্বেল শেপেড, সেগুলোর নাম দেওয়া হলো পি অরবাইটালস, পি অরবাইটালস, ঠিক? এস কামস ফ্রম শার্প, পি কামস ফ্রম প্রিন্সিপাল। যেগুলো ডাবল ডাম্বেল শেপেড, ডাবল ডাম্বেল শেপেড, তার নাম দেওয়া হলো ডি অরবাইটালস, ঠিক? আর যেগুলো ফাইনালি প্যাচি অরবাইটালস, যেগুলো ডিফিউজড, সেইগুলোর নাম দেওয়া হলো দিস আর ডিফিউজড অর প্যাচি, তো দে ওয়ার কল্ড এফ অরবাইটালস। তাহলে এই চার ধরনের অরবাইটাল আমার কাছে বেরিয়ে এলো। এর মধ্যেই ইলেকট্রনস গুলো থাকবে, ঠিক যেভাবে বললাম বোঝালাম সেইভাবে ইলেকট্রনস গুলো থাকবে। বোঝা গেল? ওকে, চলো। তো এইবার চলো আমি তোমাদেরকে বোঝাই যে একটা ওয়েভ ইকুয়েশন আমি তোমাদের দেখাচ্ছি, একটা স্যাম্পল ওয়েভ ইকুয়েশন নিয়ে যে কি রকম হতে পারে এই যে ওয়েভ ইকুয়েশন গুলো ফর দ্য ইলেকট্রন ইন অ্যান অ্যাটম কি রকম হতে পারে সেটা আমি তোমাদের দেখাচ্ছি, এবং তার থেকে আমরা কি কি অ্যানালিসিস করলাম, কি কি বের করলাম সেইটাও বোঝাচ্ছি, ঠিক? চলো। সো ওকে, সো একটা স্যাম্পল ওয়েভ ফাংশন আমি তোমাদেরকে আগে দেখাচ্ছি, ঠিক আছে? Okay, so suppose this is the wave function of an electron, wave function আমি লিখে দিচ্ছি wave function of an electron in an atom, in an atom। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, এটা ইলেকট্রন ইন অ্যান অ্যাটম বলেই এরকম। এটা যদি অন্য কোনো কনফিগারেশন হতো তাহলে কিন্তু এই ওয়েভ ফাংশনটা পুরো বদলে যেত। ইনফ্যাক্ট আলাদা আলাদা লেভেলের যেই যে আমরা এনার্জি লেভেলস ইত্যাদি ভাবতাম, আলাদা আলাদা এনার্জি লেভেলের আলাদা আলাদা যে ইলেকট্রন, তার জন্যও কিন্তু প্রত্যেকটা ওয়েভ ফাংশন আলাদা আলাদা। বোঝা গেল? বেশ, তো তাহলে সাই কিরকম হবে দেখো, সাই এর একটা স্যাম্পল তোমাদের দেখাচ্ছি, ভয় পেয়ে যাবে না, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নেই। চলো, সো ধরো তোমাকে বললাম 1/4√2π a0⁴ a0 মানে কি তোমরা জানো? a0 আমরা অলরেডি বহু আগে শিখে গেছি, দিস ইজ দ্য বোর অরবিট, তাই তো? তার মানে যেটার ভ্যালু হচ্ছে 0.529 আংস্ট্রম, ঠিক? ইট ইজ লাইক আ কনস্ট্যান্ট ইন কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে? তো সেটাই ইউজ হচ্ছে a0⁴ 2 মাইনাস r/a0, ঠিক? তারপর ধরো e⁻²r/3a0, ঠিক? ইন্টু cos স্কোয়ার থিটা ইন্টু e⁻±2φ, ঠিক আছে? চলো, সো দিস ইজ দ্য স্যাম্পল ওয়েভ ইকুয়েশন, মানে কোনো একটা ইলেকট্রনের উপর কোনো একটা এলিমেন্টের অ্যাটমের কোনো একটা ইলেকট্রনের স্যাম্পল ওয়েভ ফাংশন ধরো এরকম, ঠিক? তো তার মানে আমরা যে ওয়েভ ফাংশনটা এই যে বললাম এস্টিমেট করি, সেই এস্টিমেটেড ম্যাথমেটিক্যাল ফাংশনটা হচ্ছে এইটা। বোঝা গেল?
এবং তোমরা দেখতেই পাচ্ছ যে দিস ইজ আ ফাংশন অফ হুইচ ভেরিয়েবলস আর থিটা ফাই। ঠিক, বেশ, খুব ভালো কথা। এখন দেখো আমরা যখন পর ইলেকট্রনসের ওপরে ওয়েভ ফাংশন অ্যাপ্লাই করলাম, প্রত্যেকটারই এরকম ধরনের ইকুয়েশনস এলো, তাই তো, আলাদা আলাদা ইলেকট্রনের আলাদা আলাদা এরকম ইকুয়েশনস এলো। কিন্তু সেই ইকুয়েশনগুলোর থেকে আমরা একটা প্যাটার্ন খুঁজে পেলাম, সেই প্যাটার্নটাই আমরা অ্যানালাইজ করলাম এবং আমরা দেখলাম যে নেচার অফ দ্য ইকুয়েশন বা প্যাটার্ন অফ দ্য ইকুয়েশন রিমেইনস সেম, কিন্তু ওই কিছু পার্টিকুলার ভেরিয়েবল কোয়ান্টাইজিং ভেরিয়েবলের মতো কাজ করছে, যেটা বদলে বদলে যাচ্ছে। ঠিক, আমি দেখাচ্ছি কোনগুলো। তো তাহলে আমরা ভাবলাম যে প্রত্যেকবার এত বড় বড় ইকুয়েশন ইত্যাদি লেখার তো কোনো মানেই নেই। আমি যদি শুধু এই কোয়ান্টাইজিং ভেরিয়েবলগুলোকে তুলে নিই, মানে বারবার প্যাটার্নে ওই কোয়ান্টাইজিং ভেরিয়েবলগুলোই চেঞ্জ হবে। ঠিক, যদি এটা করতে পারি তাহলে এই নাম্বারগুলোকে দিয়েই তো আমি পুরো অ্যাটমের বিভিন্ন ইলেকট্রনকে ডিফাইন করে দিতে পারবো, তাই নাকি? কারণ সবার প্যাটার্ন সেম, শুধু এই নাম্বারগুলো আলাদা, প্যাটার্নগুলো কোয়ান্টাইজিং ভেরিয়েবলগুলো আলাদা। তাহলে যদি শুধু সেই কটাকে তুলে নিই তাহলেই আমি এই ইকুয়েশনগুলোকে ইজিলি, মানে একটা অ্যাটমের জন্য এটা না লিখে ওই নাম্বার দিলেই আমি পুরো বলে দিতে পারবো যে কি হচ্ছে। ঠিক, তাহলে সেই নাম্বারগুলোকে বলা হলো কোয়ান্টাম নাম্বারস। তাহলে কোয়ান্টাম নাম্বার তোমরা হয়তো অনেকে পড়েছো, কোথা থেকে এসছে বুঝতে পারোনি, এইখান থেকে এসছে। ঠিক, কিভাবে এলো চলো দেখা যাক। ধরো এখানে আমি সবার আগে তোমাদেরকে কয়েকটা এই কোয়ান্টাইজিং ভেরিয়েবলগুলো কোনগুলো সেইগুলোকে বুঝিয়ে দিচ্ছি। কেমন? বেশ, সবার আগে তুমি দেখো তো ইকুয়েশনটার মধ্যে তুমি এরকম দেখতে পাচ্ছ যে সাই ইজ প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই এন এ নট। দেখতে পাচ্ছ, যেখানে কিনা আগের আমি ভেরিয়েবলগুলো বলে দিচ্ছি। জেড মানে তোমরা জানো, এর আগেও আমরা ইউজ করেছি, ইট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ দ্য পার্টিকুলার এলিমেন্ট যার অ্যাটম নিয়ে তুমি কাজ করছো। ঠিক, তাহলে জেড ইজ দ্য অ্যাটমিক নাম্বার, খুব ভালো কথা। এন কি? এন তোমরা জানো, ইট ইজ দ্য নাম্বার অফ দ্য শেল, যেটা আগে অরবিট ভাবতাম, এখন আর অরবিট ভাবা যাবে না, এখন আমি অ্যাটলিস্ট শেলটা বলতে পারি যে একটা পার্টিকুলার, ধরো একটা গ্রুপ অফ অরবিটালস যারা কিনা কাছাকাছি এনার্জির, তারা মিলে ধরো n = 2, আগে যেটা অরবিট ভাবতাম এখন সেটা হয়ে গেছে অরবিটাল। এবং মজার ব্যাপারটা ভাবো যে ধরো n = 2 এর করেসপন্ডিং দুটো অরবিটাল আছে, সেই দুটো অরবিটালের এনার্জি খুব কাছাকাছি, তাই জন্যই তারা দে বিলং টু দ্য সেম শেল n = 2, কিন্তু একটু হলেও তো এনার্জি ডিফারেন্স আছে, তার মানে আলাদা আলাদা, একটু হলেও আলাদা আলাদা অরবিটাল। এবার প্লিজ গো ব্যাক টু ফেলিয়ার্স অফ বোর মডেল। ঠিক, ভেবে দেখো আমরা কি বলেছিলাম ওখানে একটা ফেলিওর, যে যখন আমরা একটা লাইন স্পেকট্রামে n = 3 to n = 2 একটাই লাইন হওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম যে না, যখন হাই রেজলিউশনে দেখছি, মানে জুম করে দেখার মতো, তখন আমরা দেখছি না, একটা লাইন নয়, খুব ক্লোজলি স্পেস স্প্লিট লাইনস, একটা দুটো তিনটে এরকম লাইন। ঠিক, তার কারণটা কি সেটা বোর মডেল থেকে আমরা কোনোভাবেই বুঝতে পারিনি। এইবার দেখো বুঝতে পারছি, ভাবো এবার। তাহলে ধরো n = 2 এর করেসপন্ডিং দুটো লেভেল আছে, সাপোজ n = 3 এর করেসপন্ডিং তিনটে লেভেল আছে, এই তিনটে লেভেল খুব কাছাকাছি, আবার n = 2 এরও খুব কাছাকাছি, মানে n = 3 এর করেসপন্ডিং আগে আমরা একটা লাইন ভাবতাম, n = 3 এর করেসপন্ডিং একটা লাইন ভাবতাম। ঠিক, আমি তোমাদের এখন বলছি, মানে যেটা তোমরা একটু বাদে নিজেরাই বুঝতে পারবে, n = 2 এর করেসপন্ডিং এরকম দুটো লাইন আছে, আর n = 3 এর করেসপন্ডিং এরকম তিনটে লাইন আছে সাপোজ। ঠিক, তার মানে এই প্রত্যেকটাই তো একটা কাছাকাছি স্পেসড এনার্জি লেভেলের মতো, তাহলে ড্রপিংও প্রত্যেকটার থেকে প্রত্যেকটা হতে পারে। তার মানে এই যে ড্রপিংটা হবে, দিস ড্রপিং ক্যান নাও বি ফ্রম দিস টু দিস, দিস টু দিস, দিস টু দিস, দিস টু দিস অ্যান্ড সো অন। তাহলে অনেকগুলো এরকম ক্লোজলি স্পেসড লাইন পাবো, বোঝা গেল? তাহলে ওই ফেলিওর অফ বোর মডেলটাও যেটা আমরা বুঝতে পারছিলাম না, সেটা বুঝতে পারলাম। যখন সমারফিল্ড মডিফিকেশন করেছিলাম, বলেছিলাম যে না এসব কিছু নয়, উনি ভেবেছিলেন, কিন্তু এরকম এলিপ্টিক্যাল অরবিট ফরবিট নয়। তাহলে এবার বুঝতে পারছো কেন? ঠিক, বেশ, খুব ভালো কথা। তো চলো এবার যেটা বলছিলাম, সো তাহলে এই কোয়ান্টাইজেশনগুলো কিরকম আমরা পেলাম সেইটা চলো আমরা দেখে নিই। তাহলে প্রথম কোয়ান্টাইজেশন হচ্ছে এইরকম পেলাম। ঠিক, দ্বিতীয় একটা কোয়ান্টাইজেশন তুমি দেখতে পাবে যে সাই ইজ প্রপোর্শনাল টু 1/a0 to the power 3/2 প্লাস এল।
এরকম একটা কোনো ভেরিয়েবল তুমি দেখতে পাবে। ঠিক, আমরা প্রত্যেকটা মিলিয়ে মিলিয়ে দেখব কোনটা কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, নাম্বার 3, psi is proportional to sin to the power l theta, বা কোনো কোনো ক্ষেত্রে সাইন না এসে cos আসতে পারে, cos to the power l theta। আর 4 নম্বরটা হচ্ছে psi will be proportional to e to the power plus minus m phi। বোঝা গেল? বেশ, খুব ভালো কথা। তাহলে তোমরা নিজেরাই বলো যে কোনটা কি। চলো আমরা টেস্ট করে দেখি কোনটা কি। দেখো, প্রথম কথা হচ্ছে যে তার মানে z হচ্ছে আমরা জানি যে অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, বাকি যা ভেরিয়েবল আর r থিটা ফাই তো এখানে ওয়েভ ফাংশনটা যে যে ভেরিয়েবলের উপর ডিপেন্ড করবে সেগুলো। তাহলে তা বাদে যেগুলোই আমি এখানে লিখেছি, যেমন কারা কারা, n l, এখানেও দেখতে পাচ্ছ l, ঠিক, আর m। তাহলে এই যে ভেরিয়েবলগুলো, এই 4টে ভেরিয়েবল, 3টে ভেরিয়েবল হচ্ছে নতুন ভেরিয়েবল, ঠিক। এই ভেরিয়েবলগুলোরই নাম আমরা দিলাম কোয়ান্টাম নাম্বারস, অর্থাৎ এইটাই বদলাতে বদলাতে যাবে। বোঝা গেল? ওকে, সো দেখো এখানে মেলাও, তুমি এখানে এই টার্মটা দেখতে পাচ্ছ, ই টু দি পাওয়ার মাইনাস জেড আর বাই এন এ নট, দেখতে পাচ্ছ? ইয়েস, দেখতে পাচ্ছি আমরা। কোথায় দেখতে পাচ্ছি? এই তো এইখানে দেখতে পাচ্ছি, তাই তো? তার মানে আমি এখান থেকে এখানে কি ইন্টারপ্রেট করব, যে দিস ইজ ইকুয়াল টু, দেখো জেড আর বাই 2 এ নট, তার মানে আমি এখান থেকে ডিটেলে পেয়ে গেলাম যে z ইজ ইকুয়াল টু 2 এবং n ইজ ইকুয়াল টু 3, এবং এই যে n, যেটা কিনা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে দ্য নাম্বার অফ দ্য শেল, that was named as the principal quantum number, principal quantum number, this was named the principal quantum number। তার মানে এই ইলেকট্রনটা যেটার উপর আমরা ওয়েভ ফাংশন বের করেছি, এটা কি রে, হ্যাঁ, যেটার উপর আমরা ওয়েভ ফাংশন বের করেছি, that is basically an electron of Z2 মানে হিলিয়াম। তাহলে হিলিয়ামের থার্ড শেলের একটা ইলেকট্রন। বোঝা গেল? বুঝতে পারছো ব্যাপারটা? বেশ, খুব ভালো কথা। নেক্সট দেখো, দেখতে পাচ্ছি এরকম কিছু একটা, ঠিক, এরকম টার্ম কোথায় দেখতে পাচ্ছ? ভালো করে খোঁজো, ভালো করে খোঁজো। ইয়েস, এইখানে দেখতে পাচ্ছি। তার মানে এখান থেকে আমি কি ইন্টারপ্রেট করব? a নট টু দি পাওয়ার 3/2 প্লাস l, তাই তো, 3/2 প্লাস l। তার মানে এইটাই দেখা যাচ্ছে দিস ইজ ইকুয়াল টু a নট টু দি পাওয়ার 7/2, অর্থাৎ এখানে l কত? 7/2 মাইনাস 3/2, অর্থাৎ হচ্ছে 2। বোঝা গেল? তাহলে এখানে l এর ভ্যালু হচ্ছে 2, and this was given a new name, মানে এই ভেরিয়েবলটাকে আমরা তুলে নিলাম as the next quantum number, this was called the azimuthal quantum number। এগুলো কোনটা কি আমরা সমস্ত বুঝবো ইন সাবসিকুয়েন্ট সেকশনস, বুঝবো। আগে আমরা এর অ্যানালিসিসটা বুঝে নিচ্ছি, ঠিক। বেশ, খুব ভালো কথা। আর কি পেলাম আমরা? দেখো এইখানেও sin টু দি পাওয়ার l, cos টু দি পাওয়ার l, দেখো l এর ভ্যালু আমরা 2 পেয়েছি। তুমি এখান থেকেও দেখো ডিরেক্টলি দেখতে পাচ্ছ যেটা 2, তাই না? তুমি দেখো cos স্কয়ার থিটা, তার মানে এই যে টার্মটা cos টু দি পাওয়ার l থিটা, সেখান থেকেও আমি দেখতে পাচ্ছি যে l ইজ ইকুয়াল টু 2, ঠিক। আর লাস্ট কোনটা বলেছি? ই টু দি পাওয়ার প্লাস মাইনাস এম ফাই, এরকম কোন টার্ম তুমি দেখতে পাচ্ছ? খোঁজো। ডেফিনেটলি এই টার্মটা, ঠিক। তার মানে ই টু দি পাওয়ার প্লাস মাইনাস 2 মানে দিস ইন্ডিকেটস যে এম যে ভেরিয়েবলটা, যেটা বদলে বদলে যাবে ফর ডিফারেন্ট ইলেকট্রনস অফ দিস হিলিয়াম অ্যাটম, সেই ভ্যালুটা এই ইলেকট্রনটার জন্য এম এর ভ্যালু কত? প্লাস মাইনাস 2। বোঝা গেল? একদম পরিষ্কার তো যে কিভাবে কি এলো, ঠিক। বেশ, খুব ভালো কথা। তো এই হয়ে গেল হচ্ছে যে কিভাবে আমরা ওয়েভ ফাংশন পাই, সেখান থেকে কিভাবে কি হবে। তো এই যে কোয়ান্টাম নাম্বারস কোথা থেকে এসছে আমি বুঝিয়ে দিলাম। এরপর আমরা ডিটেলে কোয়ান্টাম নাম্বার নিয়ে আরেকটা আলোচনা করব যখন ইলেকট্রনিক কনফিগারেশন করব। সো বিফোর দ্যাট আমি আরেকটা কথা বলে আজকের লেকচারটা শেষ করতে চাই, আরেকটা টপিক বুঝিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে আমি আরেকবার এই ওয়েভ ফাংশনটাকে লিখে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য বোঝার। তাহলে এখানে কি পেলাম আমি? সাই অফ r থিটা ফাই, তাই তো। দিস ইজ ইকুয়াল টু সামথিং লাইক দিস। একটা স্যাম্পল আবার লিখে নিই, ওইটাই, ঠিক। ধরো 1/4√2 পাই, ঠিক, a নট টু দি পাওয়ার 7/2। আমি আরেকবার জাস্ট ওটাই লিখছি, ঠিক আছে। তারপরে হচ্ছে 2 মাইনাস r বাই a নট, ঠিক। আচ্ছা, তোমাকে এইরকম ইকুয়েশন দিয়ে তার উপর কিন্তু অঙ্ক আসবে,
ঠিক আছে? আমরা স্পেশাল শর্টস আনবো, যে প্রবলেম শর্টস আনি আমরা, সেরকম প্রবলেম শর্টস এনে আমরা এই ধরনের অঙ্ককে কি করে ট্যাকল করতে হবে সেটা শিখিয়ে দেবো, ঠিক আছে? ওকে, সো কি ছিল তারপরে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই 3a0 ইন্টু cos স্কোয়ার থিটা ইন্টু ই টু দি পাওয়ার প্লাস মাইনাস 2 ঠিক? বেশ, খুব ভালো কথা। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের সেই স্যাম্পল ওয়েভ ফাংশনটা। ভালো করে লক্ষ্য করে দেখো যে এই যে গোটা ফাংশনটা, আমি আবার বলছি, দিস ইজ ফর অ্যান ইলেকট্রন ইন অ্যান অ্যাটম, এবং এটা এই প্যাটার্ন ফলো করেই ফর বিভিন্ন, মানে এক একটা এলিমেন্টের বিভিন্ন ইলেকট্রন আছে, সেই এক একটা এলিমেন্টের বিভিন্ন ইলেকট্রনের ইকুয়েশনগুলো আলাদা হবে, বাট প্যাটার্ন এটাই থাকবে। কি চেঞ্জ হবে? দিস কোয়ান্টাইজিং ভেরিয়েবল জেড চেঞ্জ হবে, এবং সেই সঙ্গে এন চেঞ্জ হবে, এল চেঞ্জ হবে, এম চেঞ্জ হবে, বাট দ্য প্যাটার্ন উইল রিমেন দ্য সেম। বোঝা গেল? সেই জন্যই আমরা ওই নাম্বারগুলোকে শুধু উঠিয়ে একটা কোন ইলেকট্রন, কোন এলিমেন্টের কোন ইলেকট্রন বুঝিয়ে দিতে পারি, ঠিক? আচ্ছা, খুব ভালো কথা। এখন তাহলে এই অ্যাটমের একটা ইলেকট্রনের এই যে ইকুয়েশন, এখান থেকে একটা কথা আমরা বুঝতে পারছি যে এই যে টার্মটা, এই পুরো জিনিসটা একটা প্রোডাক্ট ফাংশন, কারেক্ট অর নট? এই পুরো জিনিসটা একটা প্রোডাক্ট ফর্মে আছে তো, কারেক্ট অর নট? পুরোটাই একটা প্রোডাক্ট ফর্মে আছে, ঠিক? ওকে, এবার দেখো, মানে সব বিভিন্ন এক্সপ্রেশনের মাল্টিপ্লিকেশন, তাই তো? তো তাহলে এই যে প্রোডাক্ট ফর্ম, এইটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। কিরকম পার্ট? দেখো, নিজেরাই দেখো। তাহলে সাই অফ আর থিটা ফাই, ভালো করে লক্ষ্য করো, এই পর্যন্ত আপ টু দিস এটা কিসের ফাংশন? একমাত্র ভেরিয়েবল কি দেখতে পাচ্ছ? মানে এই ভেরিয়েবলগুলোর মধ্যে কোন ভেরিয়েবলটাকে দেখতে পাচ্ছ? অনলি আর, তাই নাকি? অনলি আর। তাহলে এই পুরো পার্টটা মানে এখান থেকে এই পর্যন্ত, এর নাম আমি দিয়ে দিতে পারি আর অফ আর। দিস আর ইজ আ ফাংশন অফ অনলি দ্য ভেরিয়েবল আর, ঠিক? আর তার সঙ্গে মাল্টিপ্লাইড যে পার্টটা আছে, দিস পার্ট, আমি সবুজ দিয়ে দেখাচ্ছি, দিস পার্ট ইজ হোয়াট? দিস পার্ট ইজ আ ফাংশন অফ থিটা অ্যান্ড ফাই, তাই নয় কি? থিটা অ্যান্ড ফাই। তার মানে আমার যে তিনটে ভেরিয়েবল ছিল, আর থিটা ফাই, আর হচ্ছে দ্য রেডিয়াল ভেরিয়েবল, থিটা ফাই হচ্ছে অ্যাঙ্গুলার ভেরিয়েবলস, ঠিক? তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্ট ফাংশনটার একটা পার্ট শুধু রেডিয়াল পার্ট, শুধু আর এর উপর ডিপেন্ড করে, আর এই বাকি পোর্শনটা ডিপেন্ড করে অ্যাঙ্গেলগুলোর উপর থিটা আর ফাই। তাহলে আমি এই যে ওয়েভ ফাংশন অফ অ্যান ইলেকট্রন ইন অ্যান অ্যাটম, এটাকে দুটো ফাংশনের প্রোডাক্ট হিসেবেও লিখতে পারি, ওয়ান অফ হুইচ ইজ আ একদম স্পেসিফিক্যালি ফাংশন অফ অনলি দ্য রেডিয়াল ভেরিয়েবল আর, আর আরেকটা হচ্ছে স্পেসিফিক্যালি আ ফাংশন অফ দ্য অ্যাঙ্গুলার ভেরিয়েবলস থিটা অ্যান্ড ফাই। সো this particular part is called the radial function, এবং এখান থেকে আমি রেডিয়াস বরাবর গেলে একটা ইলেকট্রনকে পাওয়ার কি প্রবাবিলিটি সেটা পেয়ে যেতে পারি। তার মানে সাই স্কোয়ারের মতো এখানে আর স্কোয়ার করতে পারি, বোঝা গেল? তাহলে রেডিয়াস বরাবর কি রকম প্রবাবিলিটি সেটা পেয়ে যাব। আবার এই পার্টটাকে কি বলা হবে? দিস উইল বি কল্ড দ্য অ্যাঙ্গুলার পার্ট। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফাংশন। তাহলে এটা পার্টিকুলার একটা থিটা আর ফাই যদি তোমাকে দেওয়া হয়, অর্থাৎ তুমি একটা কনিক্যাল সেকশন পাবে, ঠিক? 3D অ্যাঙ্গেল পাবে, সেই অ্যাঙ্গেলটার মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কত সেইটা তুমি এখান থেকে বের করে নিতে পারবে, বোঝা গেল? তাহলে দিস ইজ দ্য রেডিয়াল পার্ট, দিস ইজ দ্য অ্যাঙ্গুলার পার্ট, ঠিক? নাও there is something called a node. নোড কাকে বলা হয়? নোড হচ্ছে সেই জায়গাগুলো যেখানে ইলেকট্রনকে কখনোই পাওয়া যাবে না, বোঝা গেল? কি বললাম? নোড হচ্ছে the spaces, বা আরো স্পেসিফিক্যালি যদি ম্যাথমেটিক্সের টার্মে বলো তাহলে তুমি বলতে পারো the locus of all points, মানে তুমি কি পাবে? সমস্ত সেরকম পয়েন্ট যেখানে probability of finding the electron is 0, তাদেরকে যদি তুমি একসঙ্গে করো তাহলে তুমি কি পাবে? তুমি কোনো একটা সারফেস পাবে, তাই তো? সেই সারফেসটাকেই বলা হচ্ছে লোকাস। লোকাস মানে সমস্ত পয়েন্টের যে সমষ্টি, যে সারফেসটাকে ওই পয়েন্টগুলো চক আউট করবে, ঠিক? the locus of all points where probability of finding an electron is equal to 0, তাই তো?
অর্থাৎ আমি কি বলতে পারি, এর ম্যাথমেটিক্যাল টার্ম, এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি হবে, তার মানে যে যে জায়গাগুলোতে psi এর ভ্যালু ইকুয়াল টু 0 হবে দে উইল রিপ্রেজেন্ট আ নোড, দে উইল রিপ্রেজেন্ট আ নোড। এখন যদি সেটাই হয় তার মানে এই যে r অফ r আর a অফ a থিটা, এটা তো প্রোডাক্ট ফাংশন, এর মধ্যে কোনো একটা 0 হলেও তো 0, তাই তো? তার মানে যদি এটা r অফ r বিকামস ইকুয়াল টু 0 তাহলে সেখানে আমি নোড পাবো, and they are called the radial nodes, radial nodes, ঠিক আছে? এবং এই রকম রেডিয়াল নোডের, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি nr দিয়ে, এবং এই রকম রেডিয়াল নোড আমরা কতগুলো পাবো, আমরা অলওয়েজ পাবো n-l-1 খানা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর উপর কিন্তু তোমরা কোয়েশ্চেন পাবে। তাহলে r অফ r 0 বসালে r এর যত ভ্যালু পাবো, তোমরা জানো একটা ইকুয়েশন কি করে সলভ করতে হয়, r এর একটা ইকুয়েশন, ইট ক্যান বি আ পলিনোমিয়াল, ইট ক্যান ইনভলভ সাইন কস, মানে সাইন কস না, এই ক্ষেত্রে এরকম টাইপের ফাংশন তুমি পাবে। তাহলে r অফ r 0 বসালে যা যা r এর সলিউশন পাবো সেই সমস্ত পয়েন্টস যদি আমি মেলাই তাহলে ইট উইল গিভ মি দ্য রেডিয়াল নোড। বোঝা গেল? তাহলে দিস ইজ কল্ড দ্য রেডিয়াল নোড। এবং তার সংখ্যা কতগুলো হবে, তার সংখ্যা হবে হচ্ছে n-l-1। তার মানে কোনো একটা পার্টিকুলার সেলের জন্য n এর একটা ভ্যালু থাকবে, l এর একটা ভ্যালু থাকবে। তুমি সেখান থেকে বলে দিতে পারো যে সেই সেলটার মধ্যে কতগুলো রেডিয়াল নোড হবে। সিমিলারলি এটা তো হয়ে গেল তাহলে রেডিয়াল নোড। দেখো জেনারেল কন্ডিশন হচ্ছে psi ইকুয়াল টু 0, সেখান থেকে আবার তুমি সেগ্রিগেট করতে পারো যে r অফ r ইকুয়াল টু 0 মানে রেডিয়াল নোড পাবো। সিমিলারলি তুমি কি বলতে পারো, তুমি বলতে পারো যে যদি অ্যাঙ্গুলার পার্টটা 0 হয়ে যায়, অর্থাৎ a অফ থিটা ফাই ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমি পেয়ে যাব অ্যাঙ্গুলার নোড, ঠিক? এবং তার নাম হচ্ছে NA, ঠিক আছে? NA এর সংখ্যা কতগুলো, এর সংখ্যা অলওয়েজ ইকুয়াল টু l। বোঝা গেল? তো তার মানে এখান থেকে আমি এত রকম ইনফরমেশন ডিরেক্টলি বের করে নিতে পারি। ক্লিয়ার? সো একটা ইলেকট্রন অ্যাটমের মধ্যে কিভাবে থাকে, তার যে লোকাস, তার ওয়েভ ফাংশন কি হয়, সেখান থেকে আমরা কি অ্যানালিসিস পাই, এবং তারপরে তার থেকে আমরা কোয়ান্টাম নাম্বারসে কি করে আসি, সেখান থেকে আমরা নোটস কি করে বের করি, এই সমস্ত অ্যানালিসিস আজকের ভিডিওতে তোমাদের আমি শিখিয়ে দিলাম। নেক্সট যে ভিডিওটা হবে সেখানে আমরা কোয়ান্টাম নাম্বারস ডিটেইলে ডিসকাস করব এবং ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য অ্যাটম করব। আমাদের কোয়ান্টাম মেকানিক্যাল মডেল শেষ হয়ে যাবে, অ্যাটমিক স্ট্রাকচারের দুর্দান্ত চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। সো হ্যাপি লার্নিং, টিল দেন গুড বাই।